এই হচ্ছে ভাস্কার কুমার। মাত্র ৬,০০০ টাকার মাইনে পাওয়া এই ব্যাংক কর্মচারী তার জীবনে চলার পথে কেবল টাকার অভাবে দিন দিন লাঞ্ছিত আর অপমানিত হচ্ছিল। কিন্তু একদিন সে ব্যাংকের এমন এক কারচুপি সিস্টেম আবিষ্কার করে ফেলে যার জন্য মাত্র ২ বছরে সে হয়ে ওঠে ১০০ কোটি টাকার মালিক। কিন্তু কি ছিল সে আলাদিনের চেরাগ, এখন সেটা জানাতে আমি আয়া পড়ছি। তো চলো লাকি ভাস্কর সিনেমার গল্পটি শুরু করা যাক। ভাইরে ভাই, এই মুভিটা হচ্ছে এই বছরের সবচেয়ে মাথা নষ্ট করার মতো মুভি, যেটা তোমাকে শেখাবে কিভাবে নিজের ইচ্ছার বুদ্ধি খাটিয়ে লাইফে শাইন করা যায়। তো চলো আর পেঁচা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সালটা ১৯৯২, স্থান ক্যাপিটাল অফ ইন্ডিয়া বম্বে। এই শহরে এক জিনিয়াস মাস্টারমাইন্ডের সাথে আমাদের পরিচয় হয়, যার নাম ভাস্কর কুমার। দেখে তো বুঝতেই পারছো যে ভাস্কর আর সাধারণ মিডল ক্লাস মানুষের চেয়ে অনেক বেশি আগে। আসলে এই ৯১-৯২ সালটা ছিল এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক অধ্যায়, কারণ সেই সময়টাতে স্টক এক্সচেঞ্জে হর্ষদ মেহতা নামের এক ডার্ক ম্যাজিশিয়ান ছিল। এই হর্ষদ মেহতা যখন মার্কেটে শেয়ার কিনতো তখন সেটার প্রাইস বেড়ে যেত হু হু করে, আবার যে শেয়ার সে সেল করে দিত সেটার প্রাইস পড়ে যেত তাসের ঘরের মতো। তবে আজকের গল্পের কাহিনী কিন্তু এই হর্ষদ মেহতাকে নিয়ে নয়, কারণ ভাস্কর কুমার এমন একজন ছিল যে হর্ষদ মেহতার সাথে শেয়ানে টক্কর দিয়েছিল। তো সেই গল্পটাই আজ আমরা জানতে চলেছি। তবে গল্পে ঢোকার আগে দেখা যায় একদল সিবিআই লোকজন এসে ভাস্করকে ইন্টারোগেট করার জন্য নিয়ে যেতে এসেছে। বুঝতেই পারছো ভাস্করের রিয়েলিটি মেনে নেওয়ার টাইম এসে গেছে। যাই হোক, সিবিআই অফিসার লাক্সমান তাকে সোজা নিয়ে যায় মাগাধা ব্যাংকের একটা ব্রাঞ্চে, আর সেখানে সবাইকে পুরো ব্যাংক তল্লাশি করার জন্য নির্দেশ দেয়। ও বলে রাখি, ভাস্কর কুমার হলো এই ব্যাংকেরই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তো এখানে সিবিআই রেড দেওয়ার উদ্দেশ্য হলো তাদের কাছে তথ্য আছে যে ভাস্কর ব্যাংক স্ক্যামিং করে প্রচুর পরিমাণ টাকা আত্মসাৎ করেছে, তাই তারা ভাস্করের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করতে শুরু করে। তবে যেই না ভাস্করের স্টেটমেন্ট তাদের হাতে আসে তখন পুরো রুমের সবার চোখ একদম কপালে উঠে যায়, কারণ একজন সাধারণ ব্যাংকারের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে ১০০ কোটি টাকা। এই কাণ্ড দেখে লাক্সমানের যেন বিশ্বাসই হয় না, যার প্রতি মাসের বেতন মাত্র ৩৬,০০০ টাকা, সে কিভাবে মাত্র ২ বছর বয়সে এত অ্যামাউন্ট বানিয়ে ফেলেছে। মূলত এখান থেকে শুরু হয় তাদের খোঁজ, দ্য সার্চ। এবার ভাস্কর কুমার বলতে শুরু করে কিভাবে সে এত টাকা লিগ্যাল মালিক হলো। তো চলো আমরা চলে যাই আরো ৩ বছর আগে, অর্থাৎ ১৯৮৯ সালে। এ হচ্ছে ভাস্কর কুমার, খুব একনিষ্ঠ একজন ব্যাংক কর্মকর্তা। মাগাধা ব্যাংকে সামান্য একজন ক্যাশিয়ার ভাস্কর, যার প্রতি মাসের বেতন মাত্র ৬,০০০ টাকা। তবে ইতিমধ্যে সে ব্যাংক থেকে ৩৬,০০০ টাকা লোন নিয়ে নিজের জীবন কোনো রকম পার করছে। কাজকর্মে ভাস্কর হলো পুরো সুপারম্যান, কেননা প্রতি বছর শেষে এমপ্লয়ি অফ দ্য ইয়ারের ট্রফিটা তার হাতেই ওঠে। চলনে বলনে ভাস্করের ধারে কাছেও কেউ নেই। সে যেমন সাধারণ একজন ব্যক্তি, ঠিক তেমনই তার ব্যক্তিত্ব অসাধারণ। বাড়িতে তার ছোট ভাই জান প্রাণ দিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার ট্রাই করছে, তার ছোট বোনও সুন্দর এক ভবিষ্যতের জন্য লড়াই করছে। ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার ছিলেন ইন্ডিয়ার একজন বড় সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তবে সবচেয়ে কাছের বন্ধুর কাছ থেকে ব্যবসায় ধোঁকা খেয়ে তিনি এখন প্যারালাইজড হয়ে অবসর জীবনযাপন করছেন। তবে এত কিছুর মধ্যেও তাকে ভরসা দিয়ে সবসময় তার পাশে আছে স্ত্রী সুমতি। নিজের ৬ বছরের ছেলে কার্তিক সহ এই পুরো পরিবারকে নিয়ে সে বেশ ভালোই আছে। তবে সমস্যা একটাই, আর তা হলো মানি। ভাস্করের কাছে টাকা পায় না এমন লোক এই তল্লাটে পাওয়া বেশ দুষ্কর। ৫০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পাওয়া সুদখোর পাটেল তাকে কাছে পেলেই হুমকি দিতে থাকে তার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। বরাবরের মতন সামনের মাসে দিয়ে দেব বলে সে কোনোভাবে তা পার করে নেয়। তবে এভাবে আর কত, ইতিমধ্যে দেনায় তার অবস্থা এমন হয়ে গেছে যে তার আশেপাশের সবাই তাকে অপমান করতেও ছাড়ে না। যেমন ছেলের বন্ধুর জন্মদিনে গিফট কেনার টাকা না থাকায় তাকে বাধ্য হতে হয় তার ছেলের খেলনাটি দিয়ে আসতে, কিংবা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার চোখের দিকে তারা ঠিকমতো তাকিয়েও কথা বলে না। তাই ভাস্কর এখন হাড়ে হাড়ে টের পায় যে এই দুনিয়াতে টাকার আসলে কোনোই বিকল্প নেই। সুমতির মা সবসময় সুমতিকে এই ছেলে ছেড়ে নতুন সংসার করার জন্য উস্কানি দিতে থাকে, কিন্তু সুমতি সত্যিকার অর্থেই ভাস্করকে অনেক ভালোবাসে। এভাবেই একদিন সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনেও তাদেরকে সইতে হয় খুব কষ্টের অপমান। ভাস্করের ছেলে কার্তিক একটা কেক বেশি খেতে চাওয়ায় তার মামি তাকে সেটা পর্যন্ত দেয় না। এই দৃশ্য দেখে সুমতি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তাদের মুখের উপরে কোনো কিছু না খেয়েই সেই বাড়ি থেকে বিদায় নেয়। পথে যাওয়ার সময় লোকাল স্ট্রিট ফুড থেকে ভাস্কর তার ক্ষুধা মেটাতে ৩টা ভাড়া পাও কিনতে যায়, কিন্তু সে দেখে তার পকেটে কেবলমাত্র ২টোরই পয়সা আছে। নেহাত ভালো মনের এই দোকানদার তার অবস্থা আজ করতে পেরে তাকে ৩টা ভাড়া পাও দিলে ভাস্কর বুঝতে পারে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ জীবিত আছে। তবে সে এটাও বুঝতে পারে যে এই পৃথিবীতে সম্মান নিয়ে থাকতে হলে তাকে একটা জিনিস অর্জন করতে হবে, আর সেটা হলো টাকা।
তবে ভাস্কার এখনো আশায় আছে তার প্রমোশনের, কেননা আর কয়েকদিন পরে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটায়ার করতে চলেছে। তার বস হিমাংশু তাকে কথা দিয়েছে যে তিনি চলে যাওয়ার পর তাকেই প্রমোশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করা হবে, আর এটা হলে ভাস্কারের স্যালারি হবে 16,000 টাকা। তার মানে তার যত সমস্যা আছে তার সবকিছুই হয়তো এবার শেষ হতে চলেছে। এদিকে ভাস্কার তার ব্যাংকের কাজের পাশাপাশি আরো একটা উপরি ইনকাম করে, সেটা হলো যারা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে না তাদের ফর্ম ফিল আপ সে করে দেয় একদম অল্প টাকায়। তার এই কাজে সবসময় তাকে হেল্প করে তার ছোটবেলার বন্ধু সাম্বা। কলেজে ফার্স্ট হওয়ায় ভাস্কার এই ব্যাংকের ম্যানেজার আর সাম্বা হলো তারই পিয়ন। তবে তার পোস্ট যতই ছোট হোক না কেন, ভালোবাসা কিংবা বন্ধুত্ব তাদের মধ্যে একটুও কমেনি। এভাবেই উপরি ইনকামের সময় অ্যান্থনি নামের এক লোক আসে ব্যাংকের লোন নেবার ফর্ম ভরার জন্য। এখন ব্যাংক লোন নিতে গেলে তো থাকতে হবে যে কোনো সেলেবল অ্যাসেট, যেটা অ্যান্থনির মোটেও ছিল না। তাই ভাস্কার তাকে এক বাক্যে না করে দিয়ে বলে, ভাই তোমাকে ব্যাংক একটা টাকাও দিতে পারবে না। অ্যান্থনি তাকে অনেক অনুরোধ করলেও সে কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেয়। তবে পরের দিন অ্যান্থনি আবারও তার কাছে অনুরোধ করলে সাম্বা এবার তার রাজ খুলে বলে। আসলে অ্যান্থনি একজন ইম্পোর্টার, যে বাইরের দেশ থেকে ইলেকট্রনিক্সের জিনিসপত্র কম দামে নিয়ে এসে ব্যবসা করে। তবে এবার পোর্টে থাকা কাস্টম অফিসার তার কাছে 2 লাখ টাকা চাইছে কিছু টিভি খালাস করার জন্য। অ্যান্থনি জানায় যে যদি সে 2 লাখ টাকা লোন পায় তাহলে সে মালগুলোকে ছাড়িয়ে নিতে পারবে এবং পরের দিনেই ওই মালগুলো 4 গুণ টাকায় বিক্রি করে তার লোনও পরিশোধ করে দিতে পারবে। মোট কথা হচ্ছে অ্যান্থনির এখন 2 লাখ টাকা লাগবে মাত্র 2 দিনের জন্য। এখন সে এই 2 লাখ টাকার জন্য বড় অ্যামাউন্টের ইন্টারেস্টও দিতে রাজি আছে। তবে এই সব কিছু শুনে ভাস্কারের কেন যেন সন্দেহ হয়। তবে সাম্বা ছিল বেশ কনফিডেন্ট। সে বলে, আরে ভাই দেখ, 2 দিনের জন্য তোর বইয়ের ভাইয়ের কাছ থেকে টাকাটা ম্যানেজ করতে পারিস কিনা। তবে ভাস্কার জানায় ওই শালা তো আমাকে মানুষই ভাবে না, তাই টাকা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে অ্যান্থনির হাব ভাব দেখে মনে হচ্ছে যে এই লোক তার পিছে সহজেই ছাড়বে না, তাই সে তাকে ঠিক আছে ভেবে দেখবো বলে কোনো মতন কাটিয়ে দেয়। তবে এরপরেই ভাস্কারের সাথে ঘটে যায় খুব খারাপ এক ঘটনা। সেই সুদখোর প্যাটেল তার পাওনা 10,000 টাকা আজই দেওয়ার জন্য দাবি করে। ভাস্কার তাকে অনুরোধ করে যেন এত মানুষের সামনে তাকে যেন অপমান না করে, কিন্তু এই পাটেল তাকে সবার সামনে বলতে থাকে যে তুই আমার টাকা এক্ষুনি দিবি। এই বলে সে তাকে প্রচুর অপমান করতে থাকে। শেষে ভাস্কারের শেষ সম্বল থাকা সেই স্কুটারের দিকে নজর যায় পাটেলের, তাই সে ওই স্কুটারটাকে জোর করে তার কাছ থেকে নিয়ে নেয়। মহল্লার সবার সামনে একজন ভদ্র মানুষকে এভাবে অপমানিত হয়েছে দেখে ভাস্কারের মনটা একদম ভেঙে যায়। সেদিন তার অফিসে যাওয়ার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত ছিল না, তাই তো সে এক রাশ কষ্ট নিয়ে সেদিন দৌড়ে দৌড়ে অফিসের দিকে রওনা হয়। তবে তার এই অপমানের পর্ব তখনও শেষ হয়নি। অফিসে এসে সে দেখতে পায় এত বছর ধরে বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও তার প্রমোশন না হয়ে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদটা দিয়ে দেওয়া হয় মালিক পক্ষের এক লোককে। এই দৃশ্য দেখে ভাস্কার যেন নিজের চোখই বিশ্বাস করতে পারে না। দিন নেই রাত নেই সে কেবল পরিশ্রম করে গিয়েছিল একটা ছোট্ট প্রমোশনের জন্য, যা এই মুহূর্তে তার খুবই দরকার ছিল। রিজিওনাল ম্যানেজার হিমাংশু স্যার তো তাকে কথা পর্যন্ত দিয়েছিল যে এই প্রমোশন তাকে দেবে, কিন্তু তারপরেও কিভাবে অন্য কেউ এসে তার রিজিক কেড়ে নিল সেটা জানতে রাগে দুঃখে ভাস্কার চলে যায় তার কাছে। সেখানে গিয়ে ভাস্কার তাকে সরাসরি বলে যে আপনি একটা মিথ্যাবাদী, আপনি আমাকে আশা দেখিয়ে কেবল কাজ করিয়ে নিয়েছেন, আর দিন শেষে আপনি নিজের এলাকার ছেলেকে লবিং করে এই চেয়ারে বসালেন। এমন কড়া কড়া কথা শুনে হিমাংশুর মেজাজ এবার চরম খারাপ হয়ে যায়। একজন জুনিয়রের মুখ থেকে এইসব কথা সহ্য করতে না পেরে সে বলে, দাঁড়াও আমি তোমাকে বোঝাচ্ছি তোমার অওকাত। এই বলে সে কোম্পানির এমজিকে ফোন করে ভাস্কারের বিরুদ্ধে কমপ্লেন করতে যায়। তবে ঠিক সেই মুহূর্তে ভাস্কার বুঝে যায় না, সে বড্ড ভুল করে ফেলছে। এখন যদি তার চাকরিটাও চলে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তাই সে এবার তার পায়ে পড়া শুরু করে ক্ষমা চাওয়ার জন্য। জাস্ট চিন্তা করো, একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়লে পরিবারের জন্য সে নিজের প্রাপ্যটুকু পাওয়ার জন্য প্রতিবাদও করতে পারে না। পুরো অফিসের সবাই এই অবস্থা দেখে তারাও হিমাংশু স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অবশেষে হিমাংশু স্যারের মন নরম হলে সে তাকে ক্ষমা করে দেয় আর এই কথা জিএমকে জানাবে না বলে কথা দেয়। এমন বাজে এক পরিস্থিতির পর ভাস্কার আবারও নিজেকে শক্ত করতে থাকে, কারণ এটা ছাড়া এখন তার কাছে আর কিছুই বাকি নেই। তাই ফিরে এসে আবারও সে সবার সাথে ঠিক আগের ভাস্কারের মতোই পজিটিভ আচরণ করতে থাকে, যা সবাইকে অনেক অবাক করে দেয়। অফিস শেষ করে সাম্বা আর সে যখন হোটেলে বসেছিল তখন আবারও সে অ্যান্থনি তার কাছে আসে। তবে সাম্বা এবার তাকে ফিরে যেতে বললেও খোদ ভাস্কারই তাকে বসতে বলে। এবার ভাস্কার তাকে প্রশ্ন করে,
যদি এখন তোমাকে 2 লাখ টাকা আমি দেই তাহলে বলো তুমি তোমার মাল ছাড়িয়ে প্রফিট করতে পারবে কিনা। এই কথা শুনে অ্যান্থনির চোখ তো চকচক করে ওঠে। সে বলে শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে কাল এই 2 লাখ টাকা আমি 4 লাখ টাকা করে ফেলবো। এবার এই কথা শুনে ভাস্কার তার ব্যাগে হাত দেয় আর সে অ্যান্থনির হাতে তুলে দেয় 2 লাখ টাকা। এই দৃশ্য যেন সাম্বা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। আরে ভাস্কার এত টাকা পেল কি করে? এখন এই কাহিনী বলার আগে সে অ্যান্থনিকে বলে এই টাকা আমি তোমার ব্যবসায় খাটাচ্ছি, তাই যা প্রফিট হবে তার থেকে আমাকে ও সাম্বাকে 10% করে প্রফিট দেবে। বলো ডিল ফাইনাল? এই কথা শুনে অ্যান্থনি এই ডিলে সাথে সাথে রাজি হয়ে গেলে চলে যায় পোর্টে কল দিয়ে তার নিলাম বন্ধ করার জন্য। এবার ভাস্কার এই 2 লাখ টাকা কোথায় পেল তার রাজ সে খুলতে শুরু করে। ভাস্কার জানায় এই টাকা সরাসরি ব্যাংক থেকেই সে মেরে দিয়েছে। প্রতিদিন যে ক্যাশ সে ডিপোজিট করে সেখান থেকে আজ সে 2 লাখ টাকা সরিয়ে রেখেছে। যেহেতু আজ শুক্রবার তাই আগামী 2 দিন কেউই এর হিসাব নেবে না। আর এই 2 দিনের মধ্যে যদি সে টাকা পেয়ে যায় তাহলে আবারও সে ভল্টে চুপিসারে ওই টাকাটা ফেরত দিয়ে আসবে। তার মানে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকলো, খালি মাঝখান দিয়ে 2 দিন সে সেটা ইউজ করলো। তবে এই প্ল্যান শুনে তো সাম্বার মাথার খাম্বা পুরোই উড়ে যায়। সে বলে ভাই তোর কি জেলে যাওয়ার কোনো ডর ভয় নেই? একবার ধরা খেলে চাকরি সহ সব যাবে। তবে ভাস্কার জানায় আমার লাইফ এখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখানে হারাবার আর কিছু নেই। ভাইয়ের লেখাপড়া, বাবার মেডিসিন, ছেলের পেটের খাবার সবকিছু আমাকে জোগাড় করতে হবে। আমি আমার চোখের সামনে আমার পরিবারকে এভাবে কষ্ট দিতে পারবো না। তাই আমি আমার পরিবারকে খুশি রাখার জন্য লাইফের শেষ সীমানাও পাড়ি দিতে পারি। এই সব কথাবার্তার মাঝেই অ্যান্থনি আবার উপস্থিত হয়ে জানায় যে সে ওই নিলাম বন্ধ করতে সক্ষম হয়েছে, তাই এখন এই টাকা দিয়ে দিলেই সে মালগুলো খালাস করতে পারবে। এবার ভাস্কার তার হাতে হাত রেখে বলে ভাই আমার লাইফটা আপনার হাতে বিশ্বাস করে আমি তুলে দিলাম, দয়া করে আমার ভরসা ভাঙবেন না। এবার সে অ্যান্থনিকে পুরো বিজনেসের ব্যাপারে ডিটেল বলার অনুরোধ করলে অ্যান্থনি বলতে শুরু করে সেই 80-র দশকে টেলিভিশন এই উপমহাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে এই দেশে একটা টেলিভিশন কিনতে দাম পড়ে যেত প্রায় 40,000 টাকা। তবে এসব যে দেশগুলো থেকে আসতো সেখানে মাত্র 8 থেকে 10,000 টাকায় সেগুলো পাওয়া যেত। যেহেতু দেশের সরকার এর উপরে চড়া ট্যাক্স আরোপ করে তাই এর দাম বেড়ে যায় বহুগুণে। এখন এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা ব্যবস্থা আছে, আর সেটা হলো এই টেলিভিশনগুলোকে স্পেয়ার পার্টস বলে লুকিয়ে নিয়ে আসা। স্পেয়ার পার্টস বলে আনলে তার উপরে কোনো ট্যাক্সই দিতে হয় না, ফলে অনেক কম দামে জিনিসগুলো ইম্পোর্ট করা যায়। তবে এর জন্য কাস্টম অফিসারকে চা নাস্তার খরচ দিলে আর এই কাজে কোনো বাধা থাকে না। এভাবে কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করতে পারলে এই সিস্টেমে রাতারাতি বড়লোক হওয়া কোনোই ব্যাপার না। এই সব কিছু শুনে ভাস্কার এবার কিছুটা চিন্তামুক্ত হয়, তাই সে সাম্বাকে তার সাথে পাঠিয়ে বাড়িতে চলে যায় আর অপেক্ষা করতে থাকে ভালো কোনো খবরের জন্য। কিন্তু 2 ঘন্টায় আসার কথা থাকলেও সাম্বা বা অ্যান্থনির কোনো দেখা পায় না সে। ভাস্কারের মনে এক রাশ ভয় আর চিন্তা কাজ শুরু করে। সে ভাবে তারা ধরা খেয়ে গেল না তো, অথবা অ্যান্থনি কি টাকা মেরে চলে গেল? এমনও তো হতে পারে যে সাম্বা সহ 2 জন মিলে তাকে পল্টে দিল। এই সব কিছু চিন্তা করতে করতে ভাস্কার যেন পুরো উন্মাদ হয়ে যাচ্ছে। আজ যদি এই 2 লাখ টাকা সে মার খেয়ে যায় তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারছো। তবে ফাইনালি সাম্বা সেখানে আসলে সে দেখতে পায় তার মুখে এক রাশ কালো ছায়া নেমে এসেছে। ভাস্কারের বুঝতে বাকি থাকে না যে তার মারা সারা হয়ে গেছে। তবে যেই না সে অ্যান্থনিকে দেখতে পায় তখন তার সব ভুল ভেঙে যায়। না, অ্যান্থনি তাকে ধোঁকা দেয়নি। সে ওই মাল ছাড়িয়ে তার থেকে 2 লাখ টাকা কামাই করেছে, যার থেকে সাম্বা ও ভাস্কার পেয়ে যায় 20,000 করে প্রফিট। তবে ভাস্কার তাকে খুশিতে জড়িয়ে ধরে এই টাকার জন্য নয়, সে তাকে জড়িয়ে ধরেছে এটা ভেবে যে অ্যান্থনি তার ওয়াদা রক্ষা করেছে। এভাবেই অ্যান্থনি ভাস্কারের লাইফে এক বড় মোড় তৈরি করে দেয়, যা তার এই ছাপোষা লাইফকে ধীরে ধীরে ঠিক করে দেবে। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে সিনেমার পরের পার্ট নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।